এই হোয়াংপো নদীকে কেন্দ্র করে পুরো সাংহাই শহর নতুনভাবে তৈরি করা হয়েছে। এই হোয়াংপো নদীর সাথে আমরা ঢাকার বুড়িগঙ্গা নদীকে তুলনা করতে পারি। ঢাকা সাংহাইয়ের হোয়াংপো নদীর তীরে দাঁড়িয়ে যখন কেউ ঢাকার বুড়িগঙ্গার কথা ভাবেন, তখন কেবল দুটি নদী নয়, বরং দুটি ভিন্ন নগর দর্শনের তুলনা সামনে আসে। চীনের বাণিজ্যিক রাজধানী সাংহাই হোয়াংপো নদীকে কেন্দ্র করে যেভাবে পরিচ্ছন্ন ও আধুনিক এক মেগাসিটিতে রূপ নিয়েছে, কিংবা বেইজিং যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তার পুরো ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে, তা আমাদের ঢাকার চেনা যানজট আর দূষণের বাস্তবতায় এক দুরূহ স্বপ্ন মনে হতে পারে। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করার স্বপ্নই দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। সাম্প্রতিক চীন সফর থেকে ফিরে তিনি ঢাকাকে বুড়িগঙ্গা কেন্দ্রিক এক আধুনিক পরিবেশ বান্ধব নগরী হিসেবে গড়ে তোলার দীর্ঘমেয়াদী ভিশন শেয়ার করেছেন। সামনেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন, আর এই নির্বাচনকে ঘিরে ঢাকার ভবিষ্যৎ নিয়ে সম্পূর্ণ বিপরীতমুখী দুটি নাগরিক মডেল আমাদের চোখের সামনে উন্মোচিত হচ্ছে। একদিকে আছেন এনসিপি নেতা আসিফ মাহমুদ, যিনি নির্বাচিত হলে নাগরিকদের জন্য ময়লার বিল মওকুফের মতো এক পপুলিস্ট বা কল্যাণমুখী ক্ষুদ্র পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। এই মডেলটি হয়তো দীর্ঘমেয়াদী যানজট কমাবে না, কিন্তু সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের একটি দৃশ্যমান বিরক্তি ও হয়রানি দূর করে তাৎক্ষণিক স্বস্তি দেবে, যা ঠিক যেন জরাজীর্ণ একটি বাড়ির সামনের দেয়ালে নতুন রঙের প্রলেপ দেওয়ার মতো। নগরের সামগ্রিক পরিবর্তন নাকি তাৎক্ষণিক স্বস্তি। ঢাকার মেগা সমস্যার টেকসই সমাধান লুকিয়ে আছে কোকুন মডেলে। অন্যদিকে সাবেক ঢাবি শিবির সভাপতি ও বর্তমান ডাকসু ভিপি আবু সাদিক কায়েমের মডেলটি সম্পূর্ণ ভিন্ন। তিনি বিশেষজ্ঞদের, বিশেষ করে জামায়াতে ইসলামীর সাবেক ছাত্রনেতা ও নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের মতো পেশাদারদের সরাসরি সিদ্ধান্ত গ্রহণের মূল টিমে যুক্ত করে গবেষণা নির্ভর দীর্ঘমেয়াদী পলিসি তৈরি করছেন। বুড়িগঙ্গাকে উদ্ধার করে পুরো শহরের ইকোসিস্টেম বদলে দেওয়ার এই পরিকল্পনাটি ঠিক যেন ওই জরাজীর্ণ বাড়ির ফাউন্ডেশন বা ভিত্তি খুঁড়ে নতুন করে ঢালাই দেওয়ার মতো। এই দীর্ঘমেয়াদী কাঠামোগত পরিবর্তনের ভিশন কি কেবলই নির্বাচনী স্লোগান? ডাকসুর গত 4 মাসের প্র্যাকটিক্যাল ট্র্যাক রেকর্ড কিন্তু অন্য কথাই বলছে। প্রশাসন থেকে 1 টাকাও ফান্ড না পাওয়া সত্ত্বেও সম্পূর্ণ শূন্য বাজেট নিয়ে ডাকসু নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন ও অবকাঠামো সংকটের স্থায়ী সমাধানে 2841 কোটি টাকার একটি মেগা প্রজেক্ট পাশ করিয়ে এনেছেন। 2030 সালের মধ্যে এই প্রকল্পের অধীনে 9টি নতুন আবাসিক হল, একাডেমিক ভবন এবং আধুনিক ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা তৈরি হবে। এমনকি সাধারণ আমলাতান্ত্রিক প্রোটোকল ভেঙে সরাসরি চীনের রাষ্ট্রদূতের সাথে প্যারাডিপ্লোম্যাসি বা কূটনৈতিক আলোচনার মাধ্যমে ছাত্রীদের জন্য 1500 সিটের একটি আলাদা হল নির্মাণের অনুমোদনও এনেছেন তারা। মেগা প্রজেক্টের পাশাপাশি অল্টারনেটিভ ফাইন্যান্সিং বা বিকল্প অর্থায়নের মাধ্যমে গত 4 মাসে তারা 225টি সুনির্দিষ্ট কাজ বাস্তবায়ন করে দেখিয়েছেন। 2.5 কোটি টাকা ব্যয়ে কেন্দ্রীয় মসজিদের সংস্কার, ক্যাম্পাসে 19টি ইলেকট্রিক শাটল বাস চালু, খনিকা বাসের জন্য ফ্লাইওভার টোল ফ্রি করা, মেডিকেল সেন্টারে নতুন অ্যাম্বুলেন্স ও ইসিজি এক্স-রে মেশিনের ব্যবস্থা এবং ছাত্রীদের জন্য বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ। এই কাজগুলো প্রমাণ করে যে শুধু সদিচ্ছা আর সঠিক যোগাযোগ থাকলেই প্রথাগত বাজেটের অজুহাতে বসে থাকতে হয় না। সবচেয়ে বড় চমক হল জবাবদিহিতা। গত 26শে জানুয়ারি মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ডাকসু নেতারা তাদের 4 মাসের কাজের পাই টু পাই হিসাব 2টি স্মারক গ্রন্থের মাধ্যমে জনগণের সামনে প্রকাশ করেছেন। পেশিশক্তি আর হলো দখলের বিষাক্ত সংস্কৃতি ভেঙে ছাত্র রাজনীতিতে যে কল্যাণমুখী ও জবাবদিহিতামূলক নতুন মানদণ্ড তৈরি হলো, সেটাই কি তবে আমাদের আগামী দিনের নগর ব্যবস্থাপনা ও জাতীয় রাজনীতির নতুন ব্লুপ্রিন্ট হতে যাচ্ছে? ক্ষুদ্র পপুলিস্ট স্বস্তি নাকি দীর্ঘমেয়াদী কাঠামোগত পরিবর্তন? মেগাসিটি ঢাকার টেকসই উন্নয়নের জন্য কোনো মডেলটি বেশি কার্যকর বলে আপনি মনে করেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।